আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফিজিক্সের আরও একটি ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা কি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা হাজির হয়েছি তোমাদের হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানে HSTU এর হচ্ছে 2024-25 সালে বি ইউনিটের প্রশ্ন সমাধান নিয়ে, ঠিক আছে। সো আজকের মূলত যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা বললাম যে আমাদের 24-25 সালে যেসব বি ইউনিটে যেসব কোশ্চেন আসছে ফিজিক্সের ওইগুলো আমরা সলভ করবো। অ্যান্ড জানোই যে যারা আমার ক্লাস এর আগেও করছো তারা জানো যে আমি ক্লাসে যখন আসলে কোনো একটা প্রশ্ন সলভ করাই, যেটা যতই পুরাতন হোক না কেন, আমি চেষ্টা করি রিলেভেন্ট একটু থিওরি তোমাকে পড়াই দিতে, যাতে করে এমন কোনো যদি স্টুডেন্ট থাকো যে আসলে এর আগে জিনিসটা পড়ো নাই, কোনো একটা টপিক বাদ দিয়ে গেছো, তাও যাতে একটু হলেও আমার থ্রুতে যাতে কোশ্চেনটা সলভ করতে পারো, ঠিক আছে। সো এই তো সাথে থাকবো আমি মাহবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখো প্রথমে যেটা আমাদেরকে বলে দিল, প্রথমে আমাদেরকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটাকে আমরা মোলার গ্যাস ধ্রুবক আর বলি, সেটা ইজ ইকুয়াল টু কত। খুব সিম্পল একটা কোশ্চেন। আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে কি বলতো, পিভি ইজ ইকুয়াল টু, আমরা জানি এটাকে আমি এত তো দিয়ে লিখবো না, সেটা হচ্ছে আমরা জানাই সেটা হচ্ছে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই সূত্র মাথায় রাখলেই তো আমাদের হয়ে যায়, ঠিক না। পিভি ইজ ইকুয়াল টু কি জানি, এনআরটি। এটা তো আসলে মানে একদম বাচ্চাকাল না, মানে আমাদের কলেজের বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো। সো আমাদের লাগবেটা কি, লাগবে হচ্ছে আমাদের আর। তাহলে এখান থেকে খুব ইজিলি সাফল করে আমরা দেখতে পাবো যে আর ইজ ইকুয়াল টু কি হবে। আর ইজ ইকুয়াল টু আমার এই পাশে থাকবে আমাদের পিভি, এই পাশে থাকলো পিভি, আর যদি নিতে হয় তাহলে আমাদের এন আর টি কোথায় চলে যাবে, নিচে চলে গেল, ঠিক আছে। সো আমাদের হচ্ছে পিভি ভাগ হচ্ছে এনটি, পিভি ভাগ কত হবে, এনটি। তাহলে এই যে পিভি ভাগ হচ্ছে এনটি, এই যে এক নাম্বারটা হুবহু মিলে গেছে, তাহলে আমরা দাগাই ফেলি এক নাম্বারটা। এই তো এরপরে দেখি, বলে দেওয়া আছে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3টি হিলিয়াম পরমাণু, কয়টা বলছে, 3টা হিলিয়াম পরমাণুর কথা বলে দেওয়া হয়েছে, এমন তাদের গতিশক্তিটা কত। আচ্ছা, সো এখানে আমি কিছু জিনিস বলে রাখি। সাপোজ আমরা হচ্ছে গ্যাসের যে গতিশক্তি বা আইডিয়াল গ্যাসের যে গতিশক্তি সূত্রটা, সেটা যেগুলো ছিল আমাদের এইটা, যে F/2 nRT, ঠিক না, F/2 nRT। এখানে এফটা কি ছিল, স্বাধীনতার মাত্রা, এনটা কি ছিল, কত মোল নিয়ে কাজ করতেছি, আর আরটা তো আমরা জানি গ্যাস ধ্রুবক, আর টি তো আমরা জানি যে টেম্পারেচার, ঠিক আছে। সো দেখো এই জিনিসটাকে যদি আমি একটু মডিফাই করি তাহলে আমরা কি পাই দেখি তো আমরা। সাপোজ আমি চিন্তা করলাম যে আমি 1 মোল নিয়ে কাজ করব, 1 মোল যদি নিয়ে কাজ করি তাহলে আমাদের এই এনটা কত, 1। আচ্ছা, এই এনটা হয়ে যাবে 1, তাহলে সেটা হয়ে যাবে আমাদের F/2 RT, ঠিক না। এখন তুমি আমার বলো তো এটা কয় মোলের জন্য, এটা 1 মোলের জন্য। এইটা যদি ভাই 1 মোলের জন্য হয় তাহলে এখানে কয়টা পরমাণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে না, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু তো আছে। সো এইটা যদি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর জন্য হয়, আমি যদি এই পুরাটাকে যদি NA বা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে সেটা কিসের জন্য হবে বলো তো, সেটা হয়ে যাবে আমার প্রতি অণুর জন্য। সেটা এখানে লিখে রাখো, প্রতি অণু। সো অণু লিখলাম জাস্ট, বুঝছো ব্যাপারটা, আমি একবার বুঝাই। এই যে আমরা জানতাম নর্মালি যেটা জানতাম যে F/2 nRT, এন এর মান যদি 1 দেয় তাহলে সেটা কিসের জন্য হয়ে গেল, 1 মোলের জন্য। এখন এই 1 মোলে পরমাণু আছে কয়টা বলো তো, অ্যাভোগাড্রো সংখ্যক বা Na সংখ্যক। এই Na সংখ্যক পরমাণুকে আমি যদি পরমাণু সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব, প্রতি পরমাণুর বা প্রতি অণুর জন্য শক্তি। তাহলে এইটা কি পাচ্ছি বলতো, প্রতি অণুর জন্য বা প্রতি পরমাণুর জন্য গ্যাস, প্রতি অণুর জন্য বা প্রতি পরমাণুর জন্য শক্তি, ঠিক আছে। তাহলে এখানে আমি অণু যেহেতু লিখলাম, এখানে একটু পরমাণু লিখে দিই, পরমাণু, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে এইটা মোটামুটি আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন এই যেটা জানি, এই যে আর ভাগ Na, এইটাকে আমরা বলি হচ্ছে বোলসম্যান ধ্রুবক। এই বোলসম্যান ধ্রুবক কে ইজ ইকুয়াল টু, আমরা জানি উপরে থাকবে হচ্ছে আমাদের আর ভাগ হচ্ছে আমাদের Na। আচ্ছা, সো আমাদের এখানে আজান দিচ্ছে, সো আমি একটু ভিডিওটা পজ করলাম, আজানের পরে আমরা আবার ব্যাক করব, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আমরা আজানের পরে চলে আসলাম। সো যা বলছিলাম যে আমাদের বোলসম্যান ধ্রুবক যেটা আছে, ওই বোলসম্যান ধ্রুবক হচ্ছে আমাদের কে, যেখানে আসলে আর কে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ দিই। আর এর মান আমরা জানি 8.314, অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি 6.023 ইন্টু 10⁻23। সো ওইটা করলে আনসারটা কি হয় সেটা আসলে এখন আমাদের কাছে ক্যালকুলেটর নাই, অবশ্যই দেখাতে পারবো না, বাট এটা আমি তোমাকে বলবো মুখস্থ করে নিতে, যেমন এখানে আমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে। সো এটা আমরা একটু মুখস্থ করে নিব। এটা 1.38 ইন্টু 10⁻23 এমন আসে, ঠিক আছে। এটা কত আসে, এইটা আসে। সো এটার এককটা আমরা চাইলে দেখতে পারি। এককটা হচ্ছে, এইটার একক ছিল আমাদের এটার এককটা কি ছিল, এটার একক ছিল জুল পার কেজি, জুল পার মোল পার কেলভিন, তাই না।
আচ্ছা, আর এখানে যেহেতু আমাদের পার মোল কাটা যায়, থাকলো এখানে আসছে জুল পার কেলভিন, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে কথা। সো আমরা এখান থেকে একটু মুখস্থ করে নিব, এটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23, ঠিক আছে। সো ওকে, সো এখান থেকে তো এবার আমরা বুঝতে পারলাম যে আমাদের এই পার্টটুকু এখান থেকে কাজে লাগতেছে, সেটা হচ্ছে আমাদের প্রতি অণু বা প্রতি পরমাণুর জন্য আসলে আমাদের সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের f/2 ইন্টু হচ্ছে অ্যাভোগাড্রো, যেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো না, বোলসম্যান ধ্রুবক ইন্টু হচ্ছে টি, ঠিক আছে। এখন আমাদের কয়টার জন্য বলছে, আমাদের বলছে 3টা পরমাণুর জন্য, কয়টা বলছে 3টা পরমাণুর জন্য, এটা আমাদের একটা পরমাণুর জন্য আমার 3টা লাগবে, তাহলে এখানে আমি 3 দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে আমাদের যেটা চাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইকে। ওকে, সো এবার জিনিসগুলোকে আমরা এখানে বসাই দিতে পারবো না বলতো, মানে আমাদের কোনটা কি আছে। ওকে, সো দেখি আমরা এটাকে উপরে উঠাই দেই, দেখি আমাদেরকে কি কি জানতে চাইছে। এফ আমাদেরকে কিসের কথা বলছে, হিলিয়াম হচ্ছে এক পারমাণবিক, তাই না? এক পারমাণবিক যদি হয় সেক্ষেত্রে আসলে আমাদের স্বাধীনতার মাত্রা হয় 3, কে মান আমরা দেখলাম, টি কত, টি হচ্ছে আমাদের 10°C, এটাকে 273 যোগ করলে কত হচ্ছে 283, এই তো। তাহলে আমাদের এই কাজটা করতে হবে। সো দেখি বোঝা যাচ্ছে আমাদের আসলে মোটামুটি ভালোই খাটতে হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ, এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেখো, আমাদের যদি অপশানের কথা চিন্তা করি, অপশানের ক্ষেত্রে আমাদের এই পার্টটুকু কিন্তু সেম, এই পার্টটুকু সেম না, 10⁻⁷। সো আমরা যদি এই পার্টটুকুর কথা চিন্তা করি, তাহলে আলটিমেটলি আমাদের জাস্ট দেখতে হবে যে প্রথম দিকের সংখ্যাটা কেমন হচ্ছে। প্রথম দিকে কি সেটা 124-এর কাছাকাছি হচ্ছে, না 25-এর কাছাকাছি হচ্ছে, না 26-এর কাছাকাছি হচ্ছে, নাকি 176-এর কাছাকাছি হচ্ছে। সো ওই পার্টটুকু দেখলেই হচ্ছে আমাদের কতটা 10 গুণ করতে হবে, কতটা 10 ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, এত কিছু চিন্তা করারই দরকার নেই। সো আলটিমেটলি জাস্ট আমরা কি করতে থাকি, নর্মালি গুণ করতে থাকি। সো দেখো এখানে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে কি কি থাকে দেখি তো। এখানে আছে কত, এখানে আছে আমাদের 3, নিচে আছে 2, এখানে আছে কত 138, 1.38 ইন্টু 10⁻23 ইন্টু টেম্পারেচার হচ্ছে 283 ইন্টু হচ্ছে আমাদের কত 3। সো দেখি এখানে আমাদের কি কি আছে। সো সাপোজ এই 10⁻something যেটা আছে এটাকে আমি চিন্তা করবো না। এখন এই পার্টটুকুকে, এই যে 1.38 কে আমরা যেটা করতে পারি ডিরেক্ট 1 ধরে নিতে পারি, 1.38 কে ডিরেক্ট 1 ধরে নিতে পারি, ঠিক আছে। একটু কম ধরলাম। সো কম যদি ধরে আনসারটা কত হবে, বেশি হবে। আচ্ছা, সো বেশি যদি হয় তাহলে এবার বাকি ক্যালকুলেশনটা আমরা করি, দেখি কেমন হইতে পারে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কত, এখানে আর কি কি আছে, এটা যদি 1 হয় ঠিক আছে, ভালো কথা। তারপর হচ্ছে আমাদের 3 আর 3 কত হচ্ছে 9, 3 আর 3 কত 9, 9 এর সাথে এইটা গুণ করে দিই। সো 283 ইন্টু 9, তাহলে গুণ যদি করি তাহলে কত হচ্ছে বলতো, 3 নং 27, হাতে আছে কত 2, 8 নং 72, 4, ঠিক আছে। 8 নং 72, 4, হাতে আছে কত 7, তারপর 9 দুগুণা 18, 18 আর সাথে কত, দেখি আমরা একটু আরেকবার দেখি। 3 নং 27, হাতে আছে কত 2, 8 নং 72, 72 এর সাথে 74, হাতে আছে কত 7, তারপর 9 দুগুণা 18, 18 সাথে 18 সাথে হচ্ছে 25, 25, 18 সাথে 7 যোগ করলে 25, ঠিক আছে। এইটা হচ্ছে কথা। তাহলে আমরা 3 করলাম, 9 হয়েছে, 9 এর সাথে যদি 283 গুণ করে দিই তাহলে আমাদের আনসার হচ্ছে এরকম। এখন এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। সো 2 দ্বারা আমরা ভাগ করি, চলো। সো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, সো 2, 5, 4, 7, 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 12, 12 দুগুণা কত 24, 12 দুগুণা 24, তাহলে এখানে পাচ্ছি এত 7, ঠিক আছে। এরপরে আমরা যদি চিন্তা করি যে 7 দুগুণা 14, দেখো 24, হাতে আছে নিচে চলে গেছে 1, এখানে যদি 4 নিচে যায় তাহলে আমরা দেখবো যে 7 দুগুণা 14। এরপর বাকি জিনিস করা যাবে, ধরো 1 করলে তাহলে হচ্ছে 2 যদি করি, 3 যদি করি তাহলে 3 দুগুণা 6, এরকম কিছু একটা করা যাবে। মানে আমাদের আনসার মোটামুটি কেমন আসতেছে বলো তো, আমাদের আনসার আসতেছে মোটামুটি এরকম, কি এরকম আসতেছে, ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসা যাক আমাদের কি করতে হবে। এবার আসা যাক আমাদের আসলে মানে আমাদের এজেন্ডাটা কি। সো এজেন্ডাটা খুবই সিম্পল, দেখা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমাদের 1.38 ইন্টু 10⁻23 হবে, -23। আমি এক্স্যাক্টলি এই জিনিসটা ভুল করছিলাম, 1.38 ইন্টু 10⁻23 হবে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের এই হাবিজাবি কাজ করার পরে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের ক্যালকুলেশন মতে জিনিসটা এরকম হওয়ার কথা। এখন আমরা এইটার সাথে যদি মিলাই, তার মানে আলটিমেটলি আমরা যদি বুঝতে পারলাম যে এই 10⁻23, তারপর হাবিজাবি আরো যত কিছু আছে না, এসব করলে এই যে 10⁻something এটা দিয়ে কি করে, আসলে দশমিকটা কোথায় যাবে এটাই তো নির্দেশ করে। তাহলে এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে হাবিজাবি করার পরে আমাদের 1 আসার কথা, তাহলে আমাদের আনসারটা কাইন্ড অফ আসছে 1.273 এর কাছাকাছি, ইন্টু 10 কত হবে, -20। মানে আশা করি বুঝতে পারছো আমি আসলে কি করতেছি।
ঠিক আছে? আচ্ছা, এমন আসার কথা। সো এবার তুমি চিন্তা করো, এবার তাহলে আমরা আনসার কোনটা দেখাবো বলো তো? আমাদের এইটার কম হওয়ার কথা না, কারণ আলটিমেটলি আমরা কি নিছি, আমি 1.38 কে 1 ধরছি, কম নিছি, তাহলে আনসারটা বেশি হওয়ার কথা। তাহলে 1.27 এর বেশি হওয়ার কথা, তাহলে 1.27 আছে কি এখানে? 1.27 থেকে এটা ছোট বাদ, ছোট বাদ, ছোট বাদ, তাহলে আছে কোনটা? এইটা। ঠিক আছে, ওকে। সো যারা বোঝো নাই তাদের জন্য জাস্ট আমি একবার রিক্যাপ করে দিই। ব্যাপারটা হচ্ছে এটা যে আমি দেখতে পাচ্ছি যে এই 10 টু দি পাওয়ার সামথিং যেটা আছে এটা সবার জন্য সেম, তাহলে আমার এটা নিয়ে খুব একটা চিন্তা করা লাগবে না। আমার চিন্তা করা লাগবে সামনের যে সংখ্যাগুলো আছে ওইটা নিয়ে। সেই জন্য আমি 10 টু দি পাওয়ার সামথিং যেটা আছে এটাকে আমি কনসিডার করলাম না, এটাকে আমি ধরো বাদই রাখলাম। এরপর আমি যেটা করছি কি, এই যে 1.38 কে আমি 1 ধরছি, কম ধরছি, তাহলে আনসারটা বেশি হবে, আনসার যেটা পাবো এটার থেকে বেশি হবে। সো এটা 1 ধরলাম, তাহলে এটা গুণ করলাম 9 হয়েছে, 9-এর সাথে এটা গুণ করলাম, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে এই যে 2547। এই 2547-কে আমি কত দ্বারা ভাগ দিব? 2 দ্বারা ভাগ দিব, পাচ্ছি কত? 1273। 1200 কত? 73। এইবার আমি যেটা বুঝতে পারলাম যে আমি যে এখানে যেসব গুলোকে বাদ দিছি, যে 10 টু দি পাওয়ার -23, তারপর হাবিজাবি যত কিছু বাদ দিছি, এইগুলো যদি আমি করি তাহলে আমাদের আনসারটা এই যে এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা। এরকম যদি হয় তাহলে সেটা হবে 1.27, বাট আমি এখানে কম নিছিলাম, তাহলে আনসারটা বেশি হবে। বেশি হলে কত? 1.27 এর থেকে বেশি হবে, সেটা কত পাচ্ছি? এইটা। বাকিগুলো সবগুলো ছোট। এই তো। সো এইভাবে তুমি স্মার্ট ওয়েতে জিনিসটাকে কনসিডার করতে পারো আর কি। যখনই দেখবা 10 টু দি পাওয়ার সামথিং যেটা সবার জন্য সমান, তাহলে 10 টু দি পাওয়ার জিনিসপাতি কনসিডার করার এই দরকার নাই, তুমি আগের থেকে গুণ করা শুরু করো। আচ্ছা, আগাই। দেখো, এরপরে আমাদের জিনিসগুলো আছে হচ্ছে কিছুটা মুখস্থের, সেটা হচ্ছে আমাদের বলে দিচ্ছে বৈদ্যুতিক ফিউজে কোনটি ব্যবহার করা হয়। আমরা নর্মালি সীসা আর টিন ইউজ করি, সীসা আর কি টিন ইউজ করি। এরপরে যাই। এরপরে বলে দেওয়া আছে যে 1.8 গ্রাম পানিতে কতগুলো পানির অণু আছে। কি কতগুলো পানির অণু আছে? সো এগুলো বললাম না, সেই ছোটবেলার ম্যাথ। সো আমরা যদি চিন্তা করি যে আমরা পানির কথা যদি চিন্তা করি, পানির আণবিক ভর কত বলতো? পানির আণবিক ভর এটার জন্য হচ্ছে আমাদের 2, আর অক্সিজেনের জন্য কত হচ্ছে? 16, তাহলে মোট কত পাচ্ছি? 18। তাহলে 18 গ্রাম ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 18 গ্রাম ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1 মোল। 18 গ্রাম ইজ ইকুয়াল টু কত? 1 মোল। তাহলে 1 গ্রাম ইজ ইকুয়াল টু কত? 1/18। তারপর এখানে কত গ্রাম আছে? 1.8 গ্রাম। তাহলে 1.8 গ্রাম ইজ ইকুয়াল টু কত? সেটা হচ্ছে 1.8, আর নিচে হচ্ছে কত? 18, তাই না? এত মোল। তাহলে এই ক্যালকুলেশন করতে কি আমরা শহীদ হয়ে যাব? না। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? দেখো তো কি করা যায়। আমরা এইখানে আসলে 10 দিয়ে গুণ করি, এখানেও 10 দিয়ে গুণ করি, এইখানে 10 দিয়ে যদি গুণ করি তাহলে এই আনসারটা কত হবে? 18 হবে। 18 আর 18 কাটা থাকলে কত? 1/10। 1/10 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0.1 মোল। তাহলে এটা হয়ে গেছে কত? 0.1 মোল। ঠিক আছে, এই 0.1 মোলটাকে আমি চাইলে লিখতে পারি না যে 10 টু দি পাওয়ার -1 মোল। ঠিক আছে, এটাকে চাইলে আমি এটা লিখতে পারি। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, এক মোল পানিতে, বা 1 মোল পরমাণুতে, বা 1 মোল অণুতে আমাদের কয়টা অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা দেখব যে আমাদের অণু সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা অণু থাকে 1 মোলে। এখন আমরা কয় মোল নিয়ে কাজ করতেছি? 10 টু দি পাওয়ার -1 মোল নিয়ে কাজ করতেছি। তাহলে এটা দিয়ে কি করব? ইন্টু 10 টু দি পাওয়ার -1, তাহলে আমরা এতটা পরমাণু পেয়ে যাব। তাহলে এই ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম। তাহলে এটা কত হবে আমাদের? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 22। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এই যে, তাহলে আমরা পাচ্ছি সি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার, একদম এই হুবহু মিলে গেল। এরপরে বলে দিচ্ছে যে কোনো সিস্টেমে আমি যদি এত জুল তাপ শোষণ করি, আমাদেরকে কত দিচ্ছে দেখি তো। আমাদেরকে বলে দিচ্ছে হচ্ছে 1500 জুল যদি তাপ শোষণ করে এবং হচ্ছে 82 জুল কাজ সম্পাদন করে, তাহলে হচ্ছে সিস্টেমের অন্তস্থ শক্তির কতটুকু পরিবর্তন হবে। ঠিক আছে, সো এটা আসলে আমাদের ওই তাপগতিবিদ্যার যে ফার্স্ট ল যেটা আছে ওইখান থেকে আমরা যে ব্যাপারটা বুঝতে পারি, যে ফার্স্ট লতে আমাদেরকে কি বলে দিয়েছিল, আমি যদি কোনো একটা জিনিসের উপর তাপ প্রয়োগ করি, কোনো একটা সিস্টেমের মধ্যে যদি তাপ দেই, তাহলে ওই সিস্টেমের কিছুটা কি করবে? তার অন্তস্থ শক্তি পরিবর্তন করবে, আর বাকিটা কি করবে? কাজ। তাহলে আমাদেরকে কত শক্তি দিছে বলো তো? আমাদেরকে বলছে এত জুল তাপ শোষণ করে, তাহলে আমরা দেব যে 1500 তাপ শোষণ করছে। যেহেতু শোষণ করছে তাহলে এটা আমাদের পজিটিভ। আচ্ছা, এরপরে অন্তস্থ শক্তির পরিবর্তন, সেটাই আমাদেরকে বের করতে হবে। আর কৃত কাজ, কতটুকু কাজ করছে বলতো? সেটা হচ্ছে আমাদের 82। তাহলে এখান থেকে আমি অন্তস্থ শক্তির পরিবর্তন ডেল ইউ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1500 মাইনাস 82। তাহলে কত পাচ্ছি বলতো? 8, আর এখানে 9 হয়ে গেলে 1, আর এখানে কত? 1418। তাহলে 1418 কত? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারটা। আগাই, দেখো বলে দিচ্ছে বরফ পানিতে এবং পানি বরফে পরিণত হলে কোন ধরনের প্রক্রিয়া? সেম কেস আমাদের যখন আমরা এই যে হাজি দানেশের যখন আসলে
এই ইউনিটের যখন কোশ্চেন সলভ করছি সেম টাইপের একটা কোশ্চেন দেখছিলাম। খুব সিম্পল কথা, আমরা বরফ থেকে যদি পানিতে যাই, ইভেন পানি থেকে যদি বরফে আসি, সেম কেসই হচ্ছে। দেখো তো, বরফের ক্ষেত্রে 0°C ছিল, পানিতে যাইলে 0°C আছে। এরপর সাপোজ আমি কোনো একটা টেম্পারেচারে গেলাম, সাপোজ হচ্ছে 80°C গেলাম, ওই 80°C থেকে যখন আবার বরফে পরিণত হইতে হবে আমার 0°C আসতে হবে। টেম্পারেচার কিন্তু আসলে সব জায়গায় সেমই থাকলো। এরপরে আবার যদি আমি চিন্তা করি যে এই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের বরফের যে প্রেশারটা বা ভলিউমটা সবসময় সেমই থাকলো। সো এই হচ্ছে কথা। সো এটাকে জাস্ট একটু কাইন্ড অফ যেটা বলা যায় যে মুখস্থর মতো চিন্তা করতে পারো যে আসলে এই দুইটা ক্ষেত্রেই যেহেতু সব জায়গায় সেম থাকে, প্রেশার, ভলিউম, টেম্পারেচার সব জায়গায় সেম থাকে। বরফের যেটা ছিল, এরপরে আমি পরবর্তীতে গেলাম পানি থেকে আবার যখন বরফে আসলাম, দেখলাম যে বরফের সেই টেম্পারেচার, প্রেশার এবং কি সব জায়গায় ভলিউম সব জায়গায় সেমই আছে। সো এখানে আমরা এটাকে বলে হচ্ছে প্রত্যাবর্তী বিক্রিয়া। এটাকে আমরা কি বলি? প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী বিক্রিয়া। ওকে, আগে দেখো এটাকে আমাদের বলছে লরেঞ্জের সূত্র কোনটা, লরেঞ্জের বল কোনটা, ঠিক আছে। সো লরেঞ্জের বলের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। লরেঞ্জের বলে দুইটা বল আছে, একটা হচ্ছে আমাদের তড়িৎ বল আর একটা হচ্ছে আমাদের চুম্বক বল। সো চুম্বক বলের ক্ষেত্রে, তড়িৎ বলের ক্ষেত্রে সূত্র ছিল আমাদের এইটা, এফ কিউ ইন্টু হচ্ছে আমাদের ই ভেক্টর, কিউ ইজ ইকুয়াল টু ই ভেক্টর। আর চুম্বক বলের ক্ষেত্রে কি ছিল বলতো? চুম্বক বলে ছিল আমাদের কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সূত্রটা ছিল। এইটা ছিল আমাদের হচ্ছে তড়িৎ বল, এইটা ছিল আমাদের কি বলতো তড়িৎ বল, আর এইটা ছিল ভাই আমাদের চুম্বক বল। ঠিক আছে, এটা যেগুলো আমাদের লরেন্স বল, ঠিক আছে। লরেন্স বল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি কোনটা মিলতেছে, এটা মিলতেছে একদম হুবহু বি নাম্বারটা। এরপরে বলছে পয়েন্টিং ধ্রুবক কোনটা। সো পয়েন্টিং ধ্রুবকের ক্ষেত্রে নর্মালি আমরা যে সূত্রটা জানতাম পয়েন্টিং ধ্রুবকের ক্ষেত্রে, পয়েন্টিং ভেক্টরের ক্ষেত্রে, সেটা যেগুলো আমাদের 1/μ0 ইন্টু হচ্ছে আমাদের ই ক্রস বি, ঠিক আছে। ই হচ্ছে আমাদের কি বলতো, ইটাকে আমরা কি বলি, ই হচ্ছে আমাদের সেই তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, আর বিটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। সো এখন আমরা যদি এটার ক্ষেত্রে খেয়াল করি, আমাদের বি নাম্বারটা হওয়ার কথা ছিল বা বি নাম্বারটার কাছাকাছি গেছে, বাট আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আসলে আমাদের 1/, হওয়ার কথা, বাট এখানে আসলে কি দেওয়া আছে, শুধুমাত্র μ0, তাহলে এটা আমাদের হবে না। তারপর এগুলো তো হওয়ার প্রশ্নই ওঠে না, এগুলো তো আমরা জানি এগুলো হবে না। বাট এখান থেকে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমাদের দেখো আমাদের ই তো আছেই, ক্রস সাথে যদি আমরা এইটাকে যদি করতে পারি যে বি ভাগ হচ্ছে μ0, এই ভি ভাগ μ0 যেটা আছে এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আমাদের এইচ ভেক্টর দ্বারা। তাহলে এখন আলটিমেটলি আমাদের এইচ আর বি এর মধ্যে পার্থক্যটা কি? এ বি দ্বারা প্রকাশ করে, এ বি হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র, বি হচ্ছে কি বলতো আমাদের চুম্বক ক্ষেত্র, আর এইচটাকে আমরা বলি হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা, ঠিক আছে বাবা। ওকে, বুঝতে পারলাম। সো এগুলো জাস্ট বেসিক সূত্র। সো এখানে আসলে আলটিমেটলি আমি খুব বেশি এটা বলার কিছু নাই, জাস্ট এটা সূত্রগুলো মুখস্থ করলে মোটামুটি আমরা পেরে যাবো। সো আমাদের এটা হচ্ছে আমাদের আনসার কোনটা, 1 নাম্বার। এরপরে যাই, বলছে একজন ছাত্র এত মিটারে বেশি দেখতে পায় না। কি বলছে? এত মিটারের বেশি দেখতে পায় না। ওকে, ভালো কথা, এত মিটার চেয়ে বেশি দেখতে পায় না, ভালো কথা। বলছে তাকে যদি 0.35 মিটার দূরের কোনো একটা বস্তুকে যদি দেখতে হয়, তাহলে তার কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা একটা তো সূত্র জানতাম, একটা সূত্র খুব সুন্দর করে জানতাম না এই সূত্রটা, সেটা জানতাম যে 1/f ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/u প্লাস 1/v। এটা জানতাম না, এটা তো জানতাম, ঠিক না? আচ্ছা, এখন তুমি ব্যাপারটা বোঝো, ইউটা কি, যেখানে বস্তুটা আছে, আমাদের হচ্ছে চোখের লেন্স থেকে যেখানে বস্তুটা আছে। সো তার মানে আসলে আমাদের কোথায় বস্তুটা আছে বলতো? আমাদের বস্তুটা আছে হচ্ছে 0.35, তাহলে ওইখানের বস্তুটাকে আমার দেখাইতে হবে, ঠিক না? 0.35 ডান। আচ্ছা, এন্ড ভিটা কি? ভিটা হচ্ছে যেইখানে আমাকে ওই লেন্সের দ্বারা, মানে আসলে আমাদের চশমার কথা যদি চিন্তা করি, তাহলে এই চশমাটা থেকে কত মিটার দূরে আছে আমাদের চোখ আর চশমাটা কাইন্ড অফ একই জায়গায় ধরতে পারি, তাহলে এই চশমাটা থেকে আমার কত মিটার দূরে বস্তুটা আছে সেটা হচ্ছে আমাদের 0.35, ওই বস্তুটাকে আমাদেরকে দেখাইতে হবে, ভালো কথা। এরপরে হচ্ছে আমাদের এখন আমরা দেখতে পাই কোনটা, আমরা দেখতে পাই 0.25 এর কাছাকাছি, বা 0.25 যে বস্তুটা থাকবে আমাদের চোখ থেকে 0.25 দূরে যে বস্তুটা থাকবে সেটা আমি দেখতে পাবো, এর বাইরে গেলে আমি দেখতে পাবো না। সো আমাদেরকে যেটা করতে হবে, 0.35 যে বস্তুটা আছে ওইটাকে আমাকে দেখাইতে হবে না এটা আমাদের 0.25 আছে। তার মানে আলটিমেটলি আমাদের কি করতে হবে, 0.35 দূরের যে বস্তুটা আছে ওইটার প্রতিবিম্বটা আমার তৈরি করতে হবে কোথায়, সেটা হচ্ছে আমাদের 0.25 মিটার দূরে।
তাহলে আমি তখন মনে হবে যে না এটা আমি 0.25 দূরে দেখতেছি, তাহলে এটা আমি এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের আসলে প্রতিবিম্বটা কোথায় তৈরি করতে হবে? প্রতিবিম্বটা করতে হবে 0.25 দূরে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই 0.25 দূরে যে করতেছি এটা কি আসলেও এখানে এক্সিস্ট করে? এক্সিস্ট তো করে না। একটা বস্তু ছিল 0.35 দূরে, আমি এটাকে করতেছি কত 0.25 দূরে দেখাচ্ছি, তাহলে ওটাকে আদৌ এক্সিস্ট করে না তো। তাহলে এটা আসলে আমাদের কি বলতো, এটাকে আমাদের অবাস্তব প্রতিবিম্ব বলবো। অবাস্তব প্রতিবিম্বর ক্ষেত্রে তখন আমাদের এই ভিটা হবে -0.25। এখন আমাদের বের করতে হবে এফ, বের করতে হবে না, বের করতে হবে ক্ষমতা। তাহলে 1/fটাকে আমরা কি বলি? ক্ষমতা, এটাকে আমরা বলি ডি। তাহলে এই ডিটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যদি বের করি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এখানে দেখো আমাদের এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে নিচে হচ্ছে আমি 100 দ্বারা গুণ করে দিই। নিচে কত করব? 100 দ্বারা গুণ করে দিই। তাহলে 100 দ্বারা গুণ করলে এটা হবে আমাদের 35, উপরে ও 100 দ্বারা গুণ করে দিলাম 100, প্লাস মাইনাস উপরে 100 দ্বারা গুণ করে দিলাম, নিচেও 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 25। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা একটু কাটাকাটি করি, দেখি তো এই 25 আর 100 কত হবে? 4। এখানে কত আছে? এখানে আছে কত? এখানে আছে হচ্ছে 5 ধারা ভাগ দিই, তাহলে হচ্ছে 20, 7। ঠিক আছে, ওকে। তাহলে এবার একটু ক্যালকুলেশনটা আমরা করলেই ব্যাপারটা বুঝতে পারবো যে আসলে এটা কি হবে। নিচে হবে হচ্ছে আমাদের 7, উপরে হবে 20 আর -4। তাহলে দেখি নিচে হবে 7, তারপর হচ্ছে 20, 4 7 28, তাহলে এখানে এত। এরপরে দেখি তো, এরপরে হচ্ছে আমরা যে ডায়াপ্টার ইজুকুলটা আমরা লিখতে পারি, উপরে থাকবে 8, নিচে থাকবে হচ্ছে কত? 7, কিন্তু একটা মাইনাসও থাকবে। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা কত পাবো বলো তো? দেখেই বোঝা যাচ্ছে যে যদি করি তাহলে 7 1 7, তাহলে 7 এত দশমিক দিলাম, তাহলে কত হয়ে গেল? 0। তাহলে 7 1 7, তাহলে এখানে থাকলো হচ্ছে আমাদের 3, তাহলে দশমিকের জন্য একটা 0, তাহলে 4 7 28, এই তো মানে হচ্ছে 1 পয়েন্ট, মানে এখানে একটা মাইনাস আছে না, মাইনাসের কারণে আমরা দেখতে পাবো এটা হবে কত? -1.143 এরকম। এই যে তাহলে আনসারটা দেখতে পাচ্ছি, আনসারটা এটা তো আসলে আমরা মানে খুব বেশি কষ্ট করতে হচ্ছে এমন না, জাস্ট আমরা এটা দেখে বুঝতে পারলাম এটা তো একই হবে, এখানে একের কাছাকাছি হবে। সো এখানে তো আসলে বাকিগুলো হওয়ার সম্ভাবনা নাই, এই হচ্ছে কথা। চলো আগাই। বলছে কোনটি স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি? এটাও সেম কেস, আমাদের মুখস্থ জিনিসপাতি একটু দেখে নিলে ব্যাপারটা বুঝতে পারবো যে আসলে কোনটা একদম স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি। সো এটা হবে হচ্ছে আমাদের নিকেল, এটা হবে কি আমাদের নিকেল। দেখো বলে দেওয়া হচ্ছে যে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলে, একটি লক্ষ্যস্থলে যদি আমি গুলি ছুড়ি, তাহলে আমাদেরকে বলছে সেখানে 0.06 মিটার ভেদ করার পর গুলির বেগ বা ভেলোসিটি যেটা আছে সেটা আমাদের অর্ধেক হয়ে যায়। আচ্ছা, বলছে গুলিটি আর কত দূর ভেদ করতে পারবে, গুলিটি আর কি করতে পারবে, কত দূর ভেদ করতে পারে সেটা আমাদেরকে জানতে চাইছে। সো এটার জন্য জাস্ট আমরা সিম্পলি একটা শর্টকাট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই সূত্রটা। সেটা হচ্ছে সাপোজ তোমাকে বললো, সাপোজ এই হচ্ছে একটা তক্তা, এই তক্তাতে সাপোজ হচ্ছে এই একটা বুলেট গেল। সো যখন বুলেটটা গেল তার ভেলোসিটি সাপোজ ছিল হচ্ছে v1। এখানে যখন পৌঁছাইছে থেমে গেছে, এখানে পৌঁছানোর পর না থেমে যায় না, এখানে পৌঁছাইছে যখন তার ভেলোসিটি হয়ে গেছে v2। বুঝছো? এই বুলেটটা এখানে আছে, এখান থেকে যখন এখানে গেছে তখন তার ভেলোসিটি হয়ে গেছে v2। আর এই দূরত্বটা হচ্ছে আমাদের সাপোজ s1, এই দূরত্ব হচ্ছে আমাদের s1। ঠিক আছে, সো আমাদেরকে জানতে চাইবে যে আর কত দূর গেলে, সাপোজ এইখানে গেলে সে থেমে যায়, সো আর কত দূর, এই আর কত দূরটাকে আমরা বলবো হচ্ছে s প্রাইম। আর কত দূরটাকে আমরা কি বলবো? s প্রাইম। এই s প্রাইম দূরে গেলে সে বস্তুটার কি ভেলোসিটি হয়ে যাবে 0, তার ভেলোসিটি হয়ে যাবে কত? 0, বা বস্তুটা থেমে যাবে বা বুলেটটা থেমে যাবে, সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সো ওইটা শর্টকাটটা কি? শর্টকাটটা সিম্পল কথা, s প্রাইম ইজ ইকুয়াল টু হবে, উপরে থাকবে হচ্ছে আমাদের s1, নিচে থাকবে হচ্ছে আমাদের n স্কয়ার মাইনাস 1, n স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন তো nটা কি? খুব সিম্পল কথা, nটা কি এটা কিভাবে প্ল্যান করতেছি? সো দেখো এখান থেকে আমরা এনটা লিখে ফেলি। এনটা কি? এনটা হচ্ছে খুব সিম্পল কথা, এনটা হচ্ছে আমাদের উপরে থাকবে আমাদের v1, নিচে থাকবে হচ্ছে আমাদের v2। ঠিক আছে, ওই যে দেখো আমাদের v1 কোনটা, v2 কোনটা। ঠিক আছে, ওকে। সো আমরা জাস্ট সিম্পলি আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে আমাদের সবকিছু বের হয়ে যাওয়ার কথা। সো দেখি আমাদের কি আছে। আমরা সবার আগে যদি এস প্রাইমটা লিখি, এস প্রাইম ইকুয়াল হবে আমাদের s1টা কতটুকু দ্রুত অতিক্রম করছে সেটা বলে দিছে যে 0.06 মিটার দ্রুত অতিক্রম করছে। এবার এনটা বের করি, এন এর জন্য আমাদের ভেলোসিটি দুইটা দেওয়া আছে। প্রথমে ভেলোসিটি কত ছিল বলতো? প্রথমে ভেলোসিটি সাপোজ ধরলাম v1, প্রথমে ভেলোসিটি সাপোজ v1। পরবর্তীতে যেটা বসে তার v1টা কি হয়ে গেছে? গুলির বেগ অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, অর্ধেক হয়ে যাওয়া মানে কি? হাফ v1।
তাহলে v1 কাটা, আর এটার উপর একটা স্কোয়ার ছিল, মাইনাস কত হবে 1। ওকে, তাহলে দেখি উপরে আছে কত, উপরে আছে আমাদের 0.06। তাহলে এই পার্টটুকু যদি আমরা চিন্তা করো, v1 কাটা, এই হাফটা নিচে আছে, তাহলে উল্টে গেলে হবে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার হলে কত 4 মাইনাস 1, তাহলে এখানে দেখতে পাচ্ছি 0.06 আর নিচে হচ্ছে আমাদের 3, তাহলে আনসার হবে 0.02 মিটার। এত মিটার, আরও এত মিটার যাওয়ার পরে গুলিটা বা বুলেটটা থেমে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা মাথায় রাখবো, এটা হবে আনসার হচ্ছে এইটা, এটা বি হবে না। ঠিক আছে, ওকে ওকে। সো দেখো আমাদেরকে কি বলে দিছে, 0.5 মিটার লম্বা একটি তারকে 50 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তাহলে আমরা যদি চিন্তা করি, এটা আমাদের আসলে তরঙ্গের ম্যাথ। সো এত মিটার লম্বা, এটা হচ্ছে আমাদের এল, এত নিউটন বল প্রয়োগ করে টানা হচ্ছে, এটা হচ্ছে আমাদের টান বল টি, তারের ভর দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের বস্তুটা ভর বা তারের ভর হচ্ছে আমাদের এম। আমাদের বলছে মৌলিক কম্পাঙ্ক কত, জানতে চাইছে কি এফ, এটা হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের কত এম। ঠিক আছে, সো কণিক কম্পাঙ্কের সূত্রটা আমরা একটু মুখস্থ করে নিব, যে মৌলিক কম্পাঙ্ক, সেটা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু আমরা জানি 1 ভাগ হচ্ছে আমাদের টোয়াইস লেন্থ এল ইন্টু হচ্ছে রুট ওভার, উপরে আসে থাকবে হচ্ছে আমাদের টি টানটা, আর এখানে থাকবে হচ্ছে আমাদের কত মিউ। এই মিউটা মানে কি, এই মিউটা মানে হচ্ছে তোমার একক লেন্থে কতটুকু ভর আছে। তাহলে আমরা যদি চিন্তা করি একক লেন্থে কতটুকু ভর আছে, এটা মানে হচ্ছে আমাদের এম ভাগ এল, একক লেন্থে কতটুকু ভর আছে। ঠিক আছে, সো দেখি এবারে আমরা জিনিসগুলো একটু বসায় ফেলি, তাহলে দেখি আমাদের কি কি কাটা যায় বা কি করা যাইতে পারে। সো দেখি 1 ভাগ টোয়াইস এল, এল কত, লেন্থ কত বলে দেওয়া আছে বলতো, লেন্থ বলে দেওয়া আছে 0.5। ঠিক আছে, এরপরে রুট ওভার টি, টি কত দেওয়া আছে বলতো, টি দেওয়া আছে 50 নিউটন, নিচে কত, নিচে থাকবে কত এম, এম কত, ভর কত, ভর হচ্ছে আমাদের 0.005, 005। আচ্ছা, আর লেন্থ কত, লেন্থ হচ্ছে আমাদের 0.5। ঠিক আছে, ওকে। তাহলে এই ক্যালকুলেশনটা করতে গিয়ে দেখতে অনেক কষ্ট হইলো, বা দেখতে মনে হইলো যে না এটা আসলে সম্ভব না, বাট এটা আসলে খুব একটা কঠিন না, একদম ইজি একটা জিনিস। সো চলো আমরা একটু ক্যালকুলেশনটা করি। দেখো প্রথমে 2 × 0.5 যদি করি, তাহলে কত, 0.5 এর সাথে 2 গুণ করলে কত পাচ্ছি 1 না, তাহলে এই পার্টটুকু আমাদের আর করা লাগতেছে না, এটা হচ্ছে কত হবে 1 হবে, 1, এটা আর করা লাগবে না। এবার এই পার্টটুকু নিয়ে একটু চিন্তা করি, এই পার্টটুকু নিয়ে যে একটু চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে জিনিসগুলো আসলে খুবই সহজ। সেটা হচ্ছে আমাদের এই 0.5টা উপরে চলে যাবে না, তাহলে এখানে হবে আমাদের 50 ইন্টু কত হবে 0.5, আর নিচে থাকবে কত 0.005, তাই না, 0.005। তো এখন আমরা এই 0.005টিকে উঠানোর জন্য আমরা কি করতে পারি, উঠানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 1 2 3, মানে 1000 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে আলটিমেটলি আমাদের এটা শুধুমাত্র 5 থাকবে। আবার উপরেও 1000 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো আমরা কি করতে পারি, এই 1000 প্লাস এই 0.005টা গুণ করলে পাচ্ছি এখানে 5। ওকে, এরপরে এই 0.5 আর এখান থেকে সাপোজ একটা শূন্য নিলাম, 10 নিলাম, তাহলে কি হবে বলতো, তাহলে হবে 5, আর বাকি থাকবে কত, বাকি থাকবে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এবার বলতো A5 আর A5 কাটা, A5 আর A5 কাটা, তো থাকলো কত বলতো, বাকি সব কিছু দেখো এসব বাদ, থাকলো হচ্ছে 50 ইন্টু কত, থাকলো কত বলো, থাকলো হচ্ছে আমাদের 100 থাকলো, আর হচ্ছে কত 50 থাকলো, তাহলে আনসার এখানে কত পাচ্ছি 50 প্লাস হচ্ছে 100, তাহলে হচ্ছে 5000, আর এখানে একটা রুট আছে, তাহলে রুটটা আমি দিয়ে ফেললাম, শেষ, এটাই তো আমাদের আনসার। তাহলে এই আনসারটা করলেই মোটামুটি আনা, তাই তো। আচ্ছা, তো এখন এটাকে আমরা সুবিধা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা লিখতে পারি 50 ইন্টু 10⁻², এটা লিখতে পারি চাইলে। ওকে, তাহলে 10⁻²কে যদি আমরা রুট করি, তাহলে পাচ্ছি আমাদের 10, আর এখানে থাকবো √50। এবার বলো √50 মান কত, আমি জানি না, √50 মান আমি জানি না, কিন্তু √49 এর মান তো জানি, 49 আর 50 তো কাছাকাছি, 49 √49 কত 7, 7 7 49, তাহলে এইটা কিছুটা 7-এর কাছাকাছি হবে, 7-এর চেয়ে একটু বেশি হবে, এটা হচ্ছে আমাদের 10, তাহলে আলটিমেটলি কত পাবো 70-এর কাছাকাছি, 70-এর কাছাকাছি। তাহলে 70-এর কাছাকাছি কোনটা দেখো তো, একদম এইটা, বুঝতে পারছো, এই তো। সো অত চিন্তা করা লাগবে এমন না, জাস্ট করতে থাকলে দেখবে যে একটা মিলে গেছে। আচ্ছা, দেখি এরপরে দিচ্ছে নিচের কোনটির আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 0.1 ন্যানোমিটার হবে। দেখো 0.1 ন্যানোমিটারের জন্য আমাদের আসলে কি কি করা লাগবে, তো খুব সিম্পলি আমরা যদি চিন্তা করি এক্স রের কথা, এক্স রের ক্ষেত্রে আসলে জিনিসটা হয় যে এক্স রের ক্ষেত্রে আমাদের যে ওয়েভ লেন্থের যে ইয়াটা, সেটা হচ্ছে আমাদের 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার,
তাহলে এটা আমাদের এই রেঞ্জের মধ্যে কিন্তু পড়তেছে 0.1 ন্যানোমিটার 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পড়তেছে, এই জন্য এটা আনসার হবে এক্স রে। সো এগুলোকে একটু মুখস্থ করে নিতে হবে, দেখছো এগুলো কিন্তু ভালোই আসে, সো এগুলো একটু মুখস্থ করে নিও। এরপরে বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা কেমন, সেটা খুব সিম্পল কথা, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এটা হবে আমাদের আনসার, এটা আমাদের নিচে হবে না, এটা আমাদের উপরে হবে, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, ধ্রুবক। দেখি বলে দেওয়া আছে একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, 10 সেকেন্ড কাজ করে বন্ধ হয়ে যায়। বলছে শুরু থেকে বস্তুটি আসলে কি করছে, 60 সেকেন্ড, শুরু থেকে 60 সেকেন্ড এবং এত মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, বলছে যে বস্তুটির ভরটা কত, এমটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে কথা মোটামুটি। সো ফোর্স কত প্রয়োগ করা হয়েছে, ফোর্স প্রয়োগ করা হয়েছে এত নিউটন, এটা হচ্ছে আমাদের কত, এফ। কত সেকেন্ড ধরে, প্রথম টি সেকেন্ড, সাপোজ টি 1 সেকেন্ড, এরপরে 60 সেকেন্ড হচ্ছে মোট এটাকে বললাম আমরা টি, আর এত মিটার দূরত্ব অতিক্রম করে, এটাও মোট দূরত্ব প্রথম থেকে, এটা হচ্ছে আমাদের এস। ঠিক আছে, আচ্ছা সো সাপোজ আমরা চিন্তা করলাম যে বস্তুটার ফোর্স যেটা আছে, ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পেলাম, এম এ। তাহলে এখান থেকে আমি এক্সিলারেশনটা পেয়ে যেতে পারি, এক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু আমাদের এফ বাই এম। তাহলে বলো এফ বাই এম কত, ফোর্স তো আমি জানি, ফোর্স কত বলছে, ফোর্স বলছে হচ্ছে 10 নিউটন, এমটা তো আমি জানি না, তো এটাকে আমি নর্মালি এভাবে রাখি, এভাবে রাখলাম, কি করলাম, এভাবে রেখে দিলাম। দেখি এবার সিনারিওটা চিন্তা করি, একটু সিনারিওটা চিন্তা করি। সো আমরা যদি 0 সেকেন্ড থেকে চিন্তা করি, 0 সেকেন্ড থেকে চিন্তা করি 10 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত তার এটা কি ছিল, সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার ভেলোসিটি ছিল প্রথমে 0, এরপরে কিছু একটা ভেলোসিটি হলো, ভেলোসিটি হলো, এই 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে গেছে, ত্বরণে গেছে, তার উপর একটা বল কাজ করতেছিল 10 নিউটন, 10 সেকেন্ড ধরে কাজ করতেছিল। সো এই 10 নিউটনের কারণে তার একটা কি ছিল, অ্যাক্সিলারেশন ছিল, ওই অ্যাক্সিলারেশনের কারণে সে কিছু দূরত্ব অতিক্রম করছে। এটা কিভাবে বের করবো, সেটার জন্য আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তো আমরা জানি। তাহলে দেখো আমরা যদি দূরত্বর কথা চিন্তা করি, দূরত্ব তো আমি জানি না, সো আমরা চিন্তা করলাম এটা S1, তাহলে S1 ইজ ইকুয়াল টু ইউ কত, 0, প্রথমে তো 0 ছিল, 0 হাফ এ তো আমি বের করলাম, ওই যেটা সেটা হচ্ছে আমাদের 10 ভাগ এম কিন্তু টি স্কোয়ার, টি কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে, তাহলে আমাদের 10 স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কত হয়, এটা হয় আমাদের উপরে হচ্ছে আমাদের এটা কাটা গেলে 5, তাহলে 5 আর হচ্ছে 100, তাহলে 500 ভাগ হচ্ছে আমাদের এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, S1, 500 ভাগ হচ্ছে এম ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের S1। ঠিক আছে, এটা পেয়ে গেলাম প্রথম যে দূরত্বটা। ঠিক আছে, এর পরবর্তীতে যদি যাই তাহলে আমাদের এই 10 সেকেন্ড পরে তার উপর কি আসলে কোনো ধরনের ফোর্স কাজ করবে না, বসে আর কোনো ধরনের ফোর্স কাজ করবে না, ঘর্ষণ বলের কথা বলে দাও নাই। তাহলে এই 10 সেকেন্ড পরে সে কি করবে বলতো, সমবেগে চলবে। কিভাবে যাবে, সমবেগে। তাহলে এইখানে আমাদের অ্যাক্সিলারেশন 0, সে সমবেগে যাবে। কত সেকেন্ড, মোট আমরা যদি দূরত্বের কথা চিন্তা করি সেটা দেওয়া আছে হচ্ছে 1100 মিটার, কত সেকেন্ড ধরে, শুরু থেকে 60 সেকেন্ড, তাহলে এই 10 সেকেন্ড বাদ দিয়ে বাকি কত হবে, বাকি হচ্ছে এটা হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তাহলে মোটামুটি এইখানে সময় কতটুকু লাগছে, এখানে T2 ইকুয়াল লাগছে হচ্ছে 50 সেকেন্ড। এই 50 সেকেন্ড সে কিভাবে গেছে, সমবেগে গেছে। তাহলে সমবেগে গেলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি, S ইকুয়াল টু VT, তাহলে আমরা বসাই দিই S2 ইকুয়াল টু আমরা বসাবো V ইনটু T2। ঠিক আছে, তাহলে ভেলোসিটি কত বলো তো, ভেলোসিটিতে তো বের করতে হবে। ভেলোসিটির জন্য আমরা বের করতে পারি যে এইখান থেকে এইখানে যাওয়ার পর তার ভেলোসিটি কত হয়েছে, ওই ভেলোসিটি নিয়ে সে কি করছে, বাকি 50 সেকেন্ড গেছে। তাহলে এইখান থেকে এইখানে যাওয়ার পর তার ভেলোসিটি কত হবে, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ কত ছিল, 0, এটি এ কত, এ তো আমরা এখান থেকে পাইছি, টি কত 10 সেকেন্ড ধরে গেছিল, ওকে 10 সেকেন্ড ধরে গেল, তাহলে হয়ে গেছে এত, এটা পেয়ে গেছে আমাদের ভেলোসিটি। এই ভেলোসিটির পরে সে আর কত দূর গেছে সমবেগে, সেটা হচ্ছে আমাদের 50 সেকেন্ড। এই তো, তাহলে এটা আমরা যদি করি তাহলে নিচে পাবো হচ্ছে আমাদের এম, আর এখানে হচ্ছে 50, এখানে 2টা শূন্য, এত। ঠিক আছে কি, ওকে। তাহলে এবার আমরা যেটা দেখতে পাবো, প্রথম যে অতিক্রান্ত দূরত্ব S1, পরের যে অতিক্রান্ত দূরত্ব S2, ওই দুইটা মিলেই হয়েছে ভাই কত, 1100। তাহলে S1টা দেখতে পাচ্ছি কত, 500 ভাগ এম, আর S2টা কত দেখতে পাচ্ছি, 5000 ভাগ এম ইকুয়াল টু আমরা পাচ্ছি 1100। তাহলে নিচে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে আমাদের এম, উপরে থাকবে হচ্ছে আমাদের, দেখো যোগ যদি করো তাহলে 5500 যেগুলো হচ্ছে আমাদের 1100। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এই ক্রস
করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এম ইজ ইকুয়াল টু কত হবে, উপরে থাকবে হচ্ছে 5500, নিচে থাকবে হচ্ছে আমাদের 1100। তাহলে দেখে বোঝা যাচ্ছে কাটাকাটি করলে কত হবে, শুধুমাত্র 5 থাকবে। ঠিক আছে, তাহলে আনসার কত হবে, 5 কেজি। ঠিক আছে, ওকে। আগাই দেখো এই যে 5 কেজি। আগাই দেখো তড়িৎ ফ্লাস্কের একক কি হবে, তড়িৎ ফ্লাস্কের একক কি হবে, তড়িৎ ফ্লাস্কের সূত্র কি ছিল মনে আছে, তড়িৎ ফ্লাস্কের সূত্র ছিল যে ই ডট এ, ই মানে কি, ই ছিল আমাদের তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের একক কি ছিল মনে আছে, তড়িৎ প্রাবল্য একক মনে আছে, মনে নাই, দেখো তড়িৎ প্রাবল্যের সূত্র কি ছিল মনে আছে, তড়িৎ প্রাবল্যের সূত্র ছিল আমাদের এফ ভাগ কিউ, এফ ভাগ কিউ। আমরা যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্টে একক ধনাত্মক আনি, একক ধনাত্মক এটাকে কি বলে, একক ধনাত্মক চার্জ আনি, একক ধনাত্মক চার্জ যদি আনি বা আধান যদি আনি, তাহলে যে বল অনুভব করবে সেটা হচ্ছে কথা। তাহলে এফ বাই কিউ হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। তাহলে এই এফ কত, এফ এর একক কি, এফ এর একক হচ্ছে আমাদের নিউটন, এটার একক কি কুলম্ব, তাহলে এইটার একক হচ্ছে আমাদের নিউটন পার কুলম্ব। ঠিক আছে, এটার একক কি বলতো, মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের দেখতে পাচ্ছি এককগুলা কি করতে পারি বলতো, এইখান থেকে আমরা যেটা পাবো, এখান থেকে আমরা এককগুলা পাচ্ছি, এটা নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব, আর এটা পাচ্ছি হচ্ছে কি মিটার স্কোয়ার, নিউটন পার কুলম্ব মিটার স্কোয়ার। তাহলে আমাদের দেখতে পাচ্ছি কোনটা মিলে যাচ্ছে, নিউটন পার তড়িৎ ফ্লাস্কের একক, তড়িৎ ফ্লাস্কের একক হচ্ছে আমাদের নিউটন পার কুলম্ব ইন্টু মিটার স্কোয়ার। বাট এখানে তো আমাদের কোনোটাই মিলতেছে না, কোনোটাই মিলতেছে না, ঠিক না? আচ্ছা, সো এখানে আমাদের একটা জিনিস একটু ঠিক করতে হবে, এটা আমাদের এটা বি হবে না, এর এক তো বি হবে না, ঠিক আছে, নিউটন মিলছে, তারপর হচ্ছে পার কুলম্ব মিলছে, কিন্তু মিটার স্কোয়ার তো গুণ হবে, এটা তো আমাদের ভুল দেওয়া, এটা আমাদের ভুল দেওয়া, মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, বাকিগুলো কোনোটাতে কিন্তু আসলে আমাদের মানে কোনো ধারে কাছেও নাই, পার কুলম্ব কিছু নাই। সো একটা জিনিস আমরা বলতে পারি যে হয়তো বা প্লাস মাইনাস, মানে ভুলে মাইনাস দিয়ে দিছে আর কি। সো এটা হবে আমাদের আনসার। এই যে ওকে, সো বলছে যে 20 এবং 50 মান বিশিষ্ট দুইটি ভেক্টরকে যদি যোগ করা হয় তাদের লব্ধি কেমন হবে। সো এটা আমরা মোটামুটি জানি যে আসলে দুইটা ভেক্টর এ আর বি যদি হয় বা পি আর কিউ যদি হয়, তাদের যে লব্ধি যেটা আর, যেটা লব্ধি আর, লোয়েস্ট কতটুকু হইতে পারে, লোয়েস্ট হইতে পারে হচ্ছে আমাদের একটা থেকে একটা বিয়োগ করে দিব, পি মাইনাস কিউ বিয়োগ করে দিব। আর হায়েস্ট কতটুকু হইতে পারে, হায়েস্ট হইতে পারে দুইটাকে যোগ করে দিব। ঠিক আছে, ওকে। সো দেখো আমরা যদি চিন্তা করি যে 20 আর 50-এর কথা যদি চিন্তা করি, তাহলে আলটিমেটলি আমাদের 20 আর 50-এর ক্ষেত্রে হাইয়েস্ট হইতে পারে 50 প্লাস 20 কত হইতে পারে, তাহলে হচ্ছে পাচ্ছি 70। আর লোয়েস্ট কতটুকু হইতে পারে, একটা থেকে একটা বিয়োগ করে দেবো, মানে বড়টা থেকে ছোটা বিয়োগ করে দিব, তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে কত হবে, 30। তাহলে 30 থেকে 70, তাহলে কোনটা আছে বলো তো, 30 থেকে 70, এটা নাই, এটা নাই, এই যে এইটা আছে ভাই, এটাও নাই। ঠিক আছে, তাহলে পাবো আনসার 40। ওকে, কোনো প্রবাহীতে প্রবাহ মাত্রা যদি 3 গুণ করা হয়, উৎপন্ন তাপ কত গুণ হবে। সো এটা সেম আমাদের আসলে ওইটাতে ছিল। সো আমরা যদি চিন্তা করি যে আমাদের কোনো একটা তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের যে উৎপন্ন কাজ, মানে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ হয়, ওইটা যদি পুরোপুরি তাপে রূপান্তর হয়, তাহলে আমাদের লিখতে পারি যে কৃত কাজ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি হিট। তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে কৃত কাজ হিট ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কত, আই স্কোয়ার আর টি। তাহলে আইটা কি তড়িৎ প্রবাহ, আরটা কি পরিবাহী রোধ, টিটা কি টাইম। তো এখন আমরা যদি চিন্তা করি যে রোধের কথা কিছু বলে দেওয়া নাই, টাইমের কথা কিছু বলে দেওয়া নাই, তাহলে আমাদের হিট যেটা আছে, হিট হচ্ছে আমাদের আই স্কোয়ারের সমানুপাতিক। হিট যেটা কি বলতো, সেটা আমাদের আই স্কোয়ারের সমানুপাতিক। তো দেখেই বোঝা যাচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা যদি 3 গুণ করা হয়, এইটার উপর ভাই একটা কি আছে, এইটার উপর আছে স্কোয়ার আছে, তাহলে 3 গুণ যদি করা হয় তাহলে কত হবে, 9 গুণ হবে হাই। হিটটা কত গুণ হবে, 9 গুণ হবে। তাহলে এখানে কোনো কিছু আমি আনসার দেখতে পাচ্ছি না, তাহলে এটা আমাদের আনসার কি নাই, এই জন্য আনসার। আগে দেখো বলে দিছে যে একটি লিফটের ক্ষমতা বলে দিছে, কি বলে দিছে, একটা লিফটের ক্ষমতা এত ওয়াট, লিফটটি এত মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তার একটা ভেলোসিটিও দেওয়া আছে, এত ভেলোসিটি দেওয়া আছে, উপরে উঠতে থাকলে কেবলের টান কত, টেবিলের টান বা ফোর্সটা বের করতে বলছে, সো ধরো সাপোজ আমরা যদি চিন্তা করি আমাদের যে ক্ষমতা পি ইকুয়ালটা আমরা জানতাম ডাব্লিউ ভাগ হচ্ছে টি, ডাব্লিউ ইকুয়ালটা আমরা কি জানতাম, এফ ইন্টু এস বা এফ ডট এস, কি দেখতাম, এফ ডট এস ভাগ হচ্ছে টি। এখন তুমি আমাকে বলো তো নর্মালি আমরা এইভাবে চিন্তা করতে, ভেক্টর রূপে না চিন্তা করে আমাদের এফ ইন্টু এস লিখতে পারি, ভাগ হচ্ছে আমাদের টাইম। ধরো আমাদের ফোর্স যেদিকে যাচ্ছে সরানো সাপোজ এদিকে ধরলাম। এখন আমাকে বলো যে এস বাই টিটাকে আমরা কি বলতে পারি, ভেলোসিটি বলতে পারি না ভি।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পাওয়ার ইজ ইকুয়াল টু আমাদের এফ ইন্টু ভি। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এফ ইন্টু ভি। তাহলে এবার দেখো আমরা যদি ফোর্স বা টার্ন যেটা আছে ওটা এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি পি ভাগ ভি। তাহলে দেখো তো পি কি কত দেওয়া আছে বলো তো, পি কত দেওয়া আছে, পাওয়ার কত দেওয়া আছে 25,000 নাকি 25,000 না, হ্যাঁ 25,000। এখন বলো ভেলোসিটি কত দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে 0.5। তাহলে এই কাজটা করলেই তো আনসারটা হয়ে যাচ্ছে। এটার জন্য আমরা কি করবো, এটাকে উঠানোর জন্য আমরা এখানে 10 দিয়ে গুণ করে দিই, উপর এটা 10 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে কত 5 দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে 5 5 25 আর শূন্য কটা 1 2 3 4 1 2 3 4। এই যে আনসার হচ্ছে আমাদের সি নাম্বারটা। দেখো একদম মিলে গেল। চলো আগাই। ও সেটি টানা তারে টানা তারে টানের পরিমাণ যদি 4 গুণ বৃদ্ধি করা হয় তাহলে কম্পাঙ্ক কত বৃদ্ধি করা হবে, ঠিক আছে। সো দেখো আমরা যদি চিন্তা করি যে টানা তারের ক্ষেত্রে যে কম্পাঙ্ক আমরা একটু আগে দেখছিলাম, কম্পাঙ্ক যেগুলো হচ্ছে আমাদের 1/2 L ইন্টু উপরে আছে √T, নিচে কত, নিচে ছিল আমাদের মিউ। এখন আমাদের কোনো একটা জিনিসের অন্য কোনো জিনিসপাতি দেওয়া নেই, মানে আমাদের তারের কথা বলে দেওয়া নেই, তারের লেন্থের কথা বলে দেওয়া নেই, কত ভর আছে সেটা কত বলে দেওয়া নেই, শুধুমাত্র টানের কথা বলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের √T। বলতে পারি কি সম্পর্কটা, বলতে পারি এইরকম সম্পর্কটা, কি বলতে পারি এরকম চাইলে বলা যাইতে পারে, ঠিক না। আচ্ছা, তো সম্পর্ক যদি এরকম বলা যায়, আমাদেরকে বলছে টানা তার যদি 4 গুণ করা হয়, তাহলে আমরা যদি চিন্তা করি 4 গুণ, এখানে 4 গুণ বৃদ্ধি না, এটা আসলে আমাদের 4 গুণ করা হয় হওয়ার কথা। সো এটা যদি ভাই 4 গুণ করি তাহলে √4 কত হবে 2 হবে। তাহলে আমাদের কম্পাঙ্ক যেটা সেটা কি হবে, সেটা আমাদের দ্বিগুণ হবে, ঠিক আছে। কম্পাঙ্ক কত হবে, দ্বিগুণ হবে। ওকে আগাই। দেখো বলছে একটি চলন্ত বস্তু সমান ভরের অপর একটি বস্তুকে আঘাত করে থেমে গেল, তাহলে গতি শক্তির কত ভাগ স্থানান্তরিত হয়েছে। তাহলে ব্যাপারটা বুঝো, গতি শক্তি চেঞ্জ হওয়া মানে কি। দেখো প্রথমে একটা বস্তু চলন্ত বস্তু ছিল, তার একটা কি ছিল, ভেলোসিটি ছিল। তাহলে ভেলোসিটির কারণে তার মধ্যে শক্তি কত ছিল, শক্তি ছিল 1/2 mv²। কত হয়ে গেছে, শক্তি কত ছিল 1/2 mv²। এখন এইটাই তার শক্তি ছিল, মোট শক্তি তার এইটাই ছিল, ইজ ইকুয়াল টু ছিল 1/2 mv²। এখন সে কি করছে, অন্য একটা বস্তুকে আঘাত করছে, ওই আঘাত করার পরে তার বস্তুর কি হচ্ছে, বস্তুটার কি হয়েছে, তার বস্তুটার যে বলবো এটাকে সাপোজ আমি E1 বললাম, পরে E2 যেটা আছে পরবর্তীতে তার শক্তি কত হয়ে গেছে, সে থেমে গেছে। থেমে যাওয়া মানে কি, থেমে যাওয়া মানে হচ্ছে আমাদের 1/2 mv², মানে তার শক্তি হয়ে গেছে 0। তাহলে তার প্রথমে শক্তি ছিল 1/2 mv², এখন শক্তি হয়ে গেছে 0। তাহলে সে শক্তি কতটুকু দিছে বা কতটুকু স্থানান্তরিত হয়েছে, পুরোটাই 100%। এটা তো আসলে মানে কমন সেন্স। ওকে, সো বলছে ধারকত্ব বিশিষ্ট এসি সার্কিটে প্রবাহ এবং বিভবের দশা পার্থক্য কত। সো এটাতে আসলে আমাদের ফেজ ডায়াগ্রাম দেখতে হয়। এটা আসলে আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন আসলে আমাদের, বা ত্রিপলিতে যারা কেউ যদি কোর্স করে থাকো বা ত্রিপলি যদি পড়ে থাকো, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের এটার জন্য কাজে লাগে। এটা আসলে আমাদের ওই যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের পার্ট, আর এটা তো এত খুব একটা ডিটেলসে পড়ার দরকার নাই। এটা জাস্ট এতটুকু মাথায় রাখো যে আমরা এসি সার্কিটের ক্ষেত্রে ধারকত্ব যদি থাকে, সেক্ষেত্রে আমাদের যে তড়িৎ প্রবাহটা আমাদের যে বিভব থেকে 90 ডিগ্রি আগে থাকে, দশাপাত থেকে 90 ডিগ্রি আগে থাকে, লিড করে আর কি, ঠিক আছে, তড়িৎ প্রবাহটা। সো এটা একটু আমাদের একটু মুখস্থ করে নিব যে তড়িৎ প্রবাহ আর বিভব কি করবে, মধ্যবর্তী দশাপার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। তড়িৎ প্রবাহটা কি করে, লিড দেয়। ওকে, সো দেখো আমাদেরকে বলছে যে বায়ুতে শব্দের বেগের ওপর তাপমাত্রার প্রভাব প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কত। এটাও এক্স্যাক্টলি মুখস্থ। ছোটবেলায় আমি একটা শর্টকাট পড়ছিলাম, তোমরা পড়ছো কিনা আমি জানি না। সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার চেঞ্জের কারণে, সাপোজ আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ কত 332 মিটার পার সেকেন্ড। এখন আমাকে যদি বলতো যে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে, আমি খুব সিম্পলি কি করতাম জানো, এই 332-এর সাথে 0.26 ইন্টু কত, ওই যে 20 ডিগ্রি বা থেটা যেটা আছে এটা করে দিতাম, তাহলে এটা পেয়ে যেতাম তার নর্মালি থেটা ডিগ্রি সেলসিয়াসের ভেলোসিটি। এই শর্টকাটটা তোমরা কেউ পড়ছো, পড়ে থাকার কথা আই গেস, ঠিক আছে, অনেকে পড়ে। সাপোজ এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারে আমাদের ভেলোসিটি, আর এটা হচ্ছে আমাদের 0.6 ইন্টু থেটা, মানে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য আমার 0.6 মিটার পার সেকেন্ড বাড়তেছে। প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য কত, 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তাহলে এই 0.26 মিটার কত, এটার একক কি হবে, মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তাহলে এটাকে যদি আমি সেন্টিমিটারে যদি, মিটার পার সেকেন্ড করে বাড়তেছে, হ্যাঁ, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে এখন 0.6 যেটা আছে এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কত হবে, তাহলে 100 দ্বারা গুণ করলে সেটা হবে কত, 60 সেন্টিমিটার। সো 60 সেন্টিমিটার বা 61 সেন্টিমিটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হবে। ওকে, আগে দেখো বলছে যে একটি
এত এত ওয়াট এত বিভব পার্থক্য দেওয়া আছে, ওয়াটও দেওয়া আছে, বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, মানে এটা তো একদম বেসিক সূত্র, তাই না? সেটা হচ্ছে আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু, আমরা জানি পি ইজ ইকুয়াল টু জানি ভিআই, আমাদের লাগবে হচ্ছে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু দেখবো সেটা হচ্ছে আমাদের পি ভাগ ভি। তাহলে পি কত, সেটা হচ্ছে পাওয়ার কত দেওয়া আছে, পাওয়ার হচ্ছে আমাদের 44, আর ভি কত, ভি হচ্ছে আমাদের 220, ঠিক আছে? সো এই পার্টটুকু করলে আনসারটা পেয়ে যাওয়ার কথা। সো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এর জন্য আমরা কি করতে পারি বলতো, 2 দ্বারা ভাগ দিয়ে দেই, 2 দ্বারা ভাগ দিলে কত, এখানে পাবো 22, এখানে পাবো কত 11, তাই তো 11। তো আবার কত দিয়ে ভাগ দিব, 11 ধারা ভাগ দিই, 11 ধারা ভাগ দিলে এখানে পাবো হচ্ছে 2, আর এখানে পাবো হচ্ছে কত 10, 11 ধারা ভাগ দিলে 10, ঠিক আছে? তারপর এটা ধারা ভাগ করলে পাবো 5, তাহলে 1/5, তাহলে 1/5 মানে কত, 1/5 মানে কত, এই 1/5 মানে কত, 0.2 না? হ্যাঁ 0.2, এই তো তাহলে আনসার হবে 0.2 এম্পিয়ার। হ্যাঁ এই যে 0.2 এম্পিয়ার। ওকে, সো দেখি বলছে সমবিভব বল না হবে, এটা হবে আমাদের সমবিভব তল ও তড়িৎ প্রাবল্য পরস্পরের কি। আচ্ছা আমরা কি জানি যে তড়িৎ প্রাবল্য আসলে কি? তড়িৎ প্রাবল্য আসলে খুব সিম্পল কথা, তড়িৎ প্রাবল্য হচ্ছে আমাদের এই যে সাপোজ আমার একটা পজিটিভ চার্জ আছে, এটা কি আছে, একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ থেকে আমরা দেখতে পাই কি হচ্ছে তড়িৎ বলরেখা বের হয়, তাই না? এরকম এই তড়িৎ বলরেখা বের হয়, এরকম তড়িৎ বলরেখা বের হয় না? হ্যাঁ এরকম তড়িৎ বলরেখা বের হয়। সো এই তড়িৎ বলরেখাগুলা একক ক্ষেত্রফলে কয়টা তড়িৎ বলরেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা বলতে পারি না যে এই তড়িৎ বলরেখাগুলোই আসলে আমাদের কি ইন্ডিকেট করে, বলরেখাগুলোই তড়িৎ প্রাবল্য নির্দেশ করে, তাই না? আচ্ছা এখন এই যে তল যেটা আছে, এই যে সারফেস যেটা আছে, সাপোজ একটা গোলকের কথা চিন্তা করলাম, এই গোলকের সারফেস যেটা আছে, ওই সারফেসটাতে মোটামুটি সব জায়গায় বিভব সেম থাকে, সব জায়গায় কি বিভব সেম থাকে, কারণ আমরা যদি চিন্তা করি যে রেডিয়াস হচ্ছে আর, এটারও রেডিয়াস হচ্ছে আর এটাও কি রেডিয়াস আর এটা যদি কিউ কুলম্বের চার্জ হয় তাহলে আমরা জানি যে আমাদের বিভব যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলতো কিউ বাই আর ইন্টু সাপোজ হচ্ছে সি করলাম, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে এটার তো প্রতিটা ক্ষেত্রে, এখানে যদি চিন্তা করি সেটা হচ্ছে আমাদের কিউ আর সি, এখানেও যদি চিন্তা করি সেটা হচ্ছে আমাদের কিউ সি আর, এটাও চিন্তা করলে কিউ সি বাই আর, সব জায়গায় আসলে আমাদের এই সারফেসের সব জায়গায় কি বলতো বিভব সেম, এই জন্য এটাকে আমরা বলি সমবিভব তল, এটাকে আমরা কি বলি সমবিভব তল, এই তলে সব জায়গায় সমবিভব আছে, ঠিক আছে? আর আমরা এখানে যদি চিন্তা করি যে বলরেখাগুলোকে আলটিমেটলি কিসের সাথে তুলনা করতে পারি, তড়িৎ প্রাবল্য, কারণ একক ক্ষেত্রফলে কতটুকু বলরেখা আছে সেটাই তো আসলে আমাদের কি তড়িৎ প্রাবল্য। তো এই হচ্ছে কথা, তাহলে আমরা যেটা চিন্তা করতে পারি যে এইটা যদি একটা তল হয়, এই তলের লম্ব বরাবর বলরেখা বের হয়, তাহলে এই তলের লম্ব বরাবর আসলে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? তাহলে এটা আমরা মাথায় রাখবো যে আমাদের সমবিভব তল আর তড়িৎ প্রাবল্য যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরস্পর কি হবে, লম্ব হবে। এই তো, সো আমাদের আজকের লেকচার বা আমাদের যে ইয়াটা ছিল সেটা হচ্ছে আমাদের এতটুকুই ছিল। সো মোটামুটি আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, বাট যেটা দেখতে পেলাম যে অনেক জিনিসই আমাদের মুখস্থ আসছে। সো যেগুলো মুখস্থ আসছে ওগুলো আসলে মুখস্থ করানোর মতো আসলে কী করবো বলো, তখন তোমাকে ছন্দ দেখাবো, সো এতগুলো ছন্দ মুখস্থ করতে পারবা না। সো যেগুলো মুখস্থের আছে ওগুলো মুখস্থ করার চেষ্টা করবা, খুব যে আমাদের কাজে লাগবে এমন না, কারণ অনেকেই মুখস্থ করতে চাইবে, অনেকের মাথায় ইনপুট যাবেও না। সো যাদের যেগুলো তোমার আয়ত্তের ভিতর আছে, যেগুলো তোমার পারার কথা, ওগুলো যদি পেরে আসো তাহলে মোটামুটি তুমি একটা ভালো একটা সিট কনফার্ম করতে পারবে, একটা ভালো র্যাঙ্ক অর্জন করতে পারবে, ঠিক আছে? সো এতটুকু ছিল আমাদের আজকে ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।